অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে? প্রশ্ন তারেক রহমানের। দেশের মানুষ যেটা বোঝে না তা গেলানোর চেষ্টা করবেন না, বলছেন গয়েশ্বর। সংস্কার অবশ্যই হবে, কারণ জনগণ সংস্কার চায়, বলছেন নাহিদ ইসলাম। ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের। এবং সর্বশেষ জানাবো, গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ কবর থেকে তোলা হবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে? প্রশ্ন তারেক রহমানের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে। এ বিষয়ে জনমত জিজ্ঞাসা রয়েছে। এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এই ধরনের প্রশ্ন উপস্থাপন বোধহয় এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নাই। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে দেশে এমন এক নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্বাহে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। দেশে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই কিন্তু কাজে আসবে না, টেকসই হবে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে, যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ এবং সাহসী হয়। গণতন্ত্রের উত্তরণে দেশবাসীর কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তারেক বলেন, জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো আবেগতাড়িত ও ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে যাতে আর কোনো চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ যেটা বোঝে না তা গেলানোর চেষ্টা করবেন না, বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপির সংস্কারে বিশ্বাস করে, তবে কুসংস্কারে বিশ্বাস করে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না। যারা পিআর পদ্ধতিতে যাবে সেটা পেছানোর রাস্তা, আর বিএনপি চায় সামনের রাস্তা। সামনাসামনি আসবো আর ভোট দিব। তিনি বলেন, পিআর সিস্টেম ভালো না, সেটা সব দেশে অ্যাকসেপ্ট না। সুতরাং যারা পেছনের রাস্তা পছন্দ করেন তারা সামনের রাস্তা পছন্দ করেন না। পিআর সিস্টেমে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানবেন না, এটা কোন সিস্টেম না। তাছাড়া আমার দেশের মানুষ যা বুঝতে অক্ষম, আপনাদের মতো পণ্ডিতরা তা গেলানোর চেষ্টা করবেন না। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ধমক দিলে আমরা ভয় পেয়ে যাব, সেটা ভাবা বোকার স্বর্গে বাস করা। 1971 সালে যে কাজটা বাকি ছিল সেটা 24শে জুলাইয়ে হয়েছে। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ যদি 71-এ পরাজিত শক্তির কৃতকর্মে ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দেব। 71-এ পরাজিত শক্তির আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারবে না। এ কথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি। গয়েশ্বর বলেন, জুলাই যোদ্ধা, ছাত্র ও এনসিপি নেতাদের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়। তার মানে এই না লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। গণতন্ত্র জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে 17 বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি, জনসম্মুখে বলতে হবে। সংস্কার অবশ্যই হবে, কারণ জনগণ সংস্কার চায়, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণ ও কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে সংস্কার ও বিচারের অপেক্ষায় রয়েছে। কেউ পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার অবশ্যই হবে, কারণ জনগণ সংস্কার চায়, সেটাই দেশের উন্নতির একমাত্র পথ। নাহিদ বলেন, দেশের উন্নয়নের জন্য উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন কমিশন সহ সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন আবশ্যক। তিনি সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার কোনো দলীয়
দলীয় ইস্যু নয়, এটি দেশের কল্যাণে অপরিহার্য। ৩রা আগস্ট শহীদ মিনারে হবে জাতীয় নাগরিক পার্টির জনসভা, সেখান থেকে আমরা জুলাই সনদ আদায় করে নেব ইনশাল্লাহ। নাহিদ বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনের সময় কক্সবাজার ছিল সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য। নারায়ণগঞ্জের মতো কক্সবাজারও গডফাদাররা ভয়ভীতির সৃষ্টি করত, তবে বর্তমানে সরকার সেই গডফাদারদের অবসান ঘটিয়েছে এবং নতুন কোনো গডফাদারের জন্ম দেওয়া হবে না। তিনি বলেন, কক্সবাজার দেশের সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশ দ্রুত অগ্রসর হবে। দেশের সমুদ্র শক্তি ও নৌশক্তিকে বলবান করতে হবে। এই লক্ষ্য পূরণে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে। ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের। একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেল স্টেশনে বাড়ি যাওয়া চিন্তা করছিল 12 বছর বয়সী এক কিশোর। দুরু বুকে স্টেশনে থাকা অন্য 2 যাত্রীর কাছে জানতে চায় বরিশালের ট্রেন কখন ছাড়বে। তারা জানালো বরিশালে কোনো ট্রেন যায় না। এরপর এক কথায় 2 কথায় বাকি 2 যাত্রীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে কিশোরটি জানায় সে অনাহারে। কথা শুনে অপর 2 যাত্রী তাকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলের কক্ষে তার মরদেহ পাওয়া যায়। রেল স্টেশন থেকে বেরিয়ে যাওয়ায় একদিন পর সেই কিশোরের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার হয়। তার পশ্চাৎদেশ, মুখের ঠোঁটের অংশ ও ডান চোখ আঘাতের কারণে অস্বাভাবিকভাবে ফোলা ছিল। যদিও এই কিশোরের নাম পরিচয় কিছু জানা যায়নি, তবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মর্মান্তিক এই মৃত্যুর রহস্য উন্মোচন করেছে। ধরতে পেরেছে হত্যায় যুক্ত সন্দেহে আলামিন নামে এক মাদকাসক্ত যুবককে। টঙ্গী রেল স্টেশন থেকে পিবিআই এর হাতে গ্রেপ্তার হন আলামিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় যুক্ত থাকার কথা স্বীকার করেন তিনি। স্বীকারোক্তির তথ্যানুসারে এই ঘটনায় সাদ্দাম নামে আরও একজন জড়িত, সে বর্তমানে পলাতক। আলামিনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পিবিআই জানায় আলামিন ও সাদ্দাম মাদকাসক্ত। তারা কমলাপুর রেল স্টেশনে থাকত। গত 12 জুলাই সকালে কমলাপুর রেল স্টেশনে অজ্ঞাতনামা ভুক্তভোগী কিশোরের সঙ্গে পরিচয় হয়। সেই কিশোর আলামিন ও সাদ্দামের কাছে জানতে চায় বরিশালের ট্রেন কখন ছাড়বে। তারা জানায় বরিশালের ট্রেন যায় না। এক পর্যায়ে সেই কিশোর বলে একদিন ধরে কিছুই খায় না। তখন আলামিন তাকে রেল স্টেশনের পাশ থেকে খাবার ও জুতা কিনে দেয়। কিশোরকে সারাদিন তাদের সঙ্গে রাখে। পরে সন্ধ্যার পরে তাকে নিয়ে প্রথমে আলামিন যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। তখন হোটেলে বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর সাদ্দাম হোটেলে যায় এবং 2 জন পালাক্রমে বলাৎকার করে। এতে সেই কিশোর অসুস্থ হয়ে পড়ে। এ সময় নির্যাতন সইতে না পেরে ঘাতকদের কাছে বারবার মুক্তি চায়। এরপরও মন গলেনি আলামিন ও সাদ্দামের। বিপিআই এর পক্ষ থেকে বলা হয়, সেখানে 2 জন পর্যায়ক্রমে অস্বাভাবিক উপায়ে সেই কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন সকালে ফের একই কাজ করতে চাইলে কিশোর নিষেধ করে এবং নিজে অসুস্থ বলে জানায়। এরপর আলামিন ও সাদ্দাম তাকে একাধিকবার নির্যাতন করে এবং বলাৎকার করতে চান, কিন্তু ব্যর্থ হয়ে তাকে শারীরিক নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে প্রাণ যায় কিশোরের। এ অবস্থায় রহস্য উন্মোচন করেছে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের একটি দল। দলটির নেতৃত্বে থাকা উপপরিদর্শক মোহাম্মদ কবির হোসেন বলেন, দুমুঠো ভাতের জন্য একটা মানুষের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা এমন জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করেছি। অপরজনকে গ্রেপ্তার সাঁড়াশি অভিযান চলছে। তবে ভুক্তভোগী কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বাড়ি বরিশাল জেলায় বলে ধারণা করা হচ্ছে। পরিচয় নিশ্চিত করতে ভিকটিমের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড প্রোফাইল তৈরি করা হয়েছে এবং পিবিআই বরিশাল জেলা শাখার সহায়তায় অনুসন্ধান চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।